নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনবো। মায়ের কথা যেরকম শুনি, ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। প্রথমেই দেখছি রিমা রুমাদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা মিনুদি, শুভ সন্ধ্যা। আজকে আমরা যে ঘটনাটি শুনব, আমাদের পৌঁছে যেতে হবে 1919 সালে, আজ থেকে 100 বছরেরও বেশি আগে। শুভ সন্ধ্যা জয়শ্রী। 1919-এর জানুয়ারি, কলকাতা। অমূল্য মায়ের বাড়িতে গিয়েছেন মাতৃচরণ বন্দনার উদ্দেশ্যে। স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে কিছু ফুলও সংগ্রহ করে হাতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু বাড়ির দরজাতেই বাধা পেলেন। শুভ সন্ধ্যা রুমাদি, রিমা, মিনুদি, জয়শ্রী। কিন্তু বাড়ির দরজাতেই বাধা পেলেন। আজ আর দর্শন হবে না, মা বড় ক্লান্ত। দ্বাররক্ষী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা সেদিন অত্যন্ত কঠোর প্রহরায় নিরত। কাকুতি মিনতিতেও কর্ণপাত করলেন না কেউ। মিনাদি, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। জোর করে প্রবেশের চেষ্টাও ব্যর্থ হলো সেদিন। শুভ্রাদি, শুভ সন্ধ্যা। অগত্যা কিংকর্তব্য বিমূঢ় অমূল্য কৃষ্ণ মাতৃপূজার জন্য অঞ্জলি ভরা ফুল এবং নয়ন ভরা জল নিয়ে দাঁড়িয়ে রইলেন সেখানে। আমাদের চোখের সামনে যেন ছবিটা ফুটে উঠছে। অন্যদের চোখে তখন কৌতুক, মুখে পরিহাসের হাসি। কে একজন সন্ন্যাসী একটু ভর্ৎসনা করেছিলেন পড়াশোনা না করে এভাবে হুজুগ করে বেড়াবার জন্যে। তিরস্কৃত অসহায় অমূল্য কৃষ্ণ বেচারা তখন কেঁদেই ফেলেছেন। শুভ সন্ধ্যা কল্যাণীদি, শুভ সন্ধ্যা। গণ্ডদেশ বেয়ে দু গাল বেয়ে যখন অশ্রুজল গড়াচ্ছে, ঠিক তক্ষুনি ওপর থেকে সেবকের ডাক এলো, অমূল্য কার নাম? কোথায় ছেলেটি? মা ডাকছেন। শুভ সন্ধ্যা শুভ্রা, সঙ্গীতা, শুভ সন্ধ্যা। দ্বার ছেড়ে দিলেন কর্তব্যনিষ্ঠ রক্ষীরা। অমূল্য কৃষ্ণ চোখের জল মুছে ওপরে চলে গেলেন মায়ের কাছে, মায়ের ঘরে। ঘরে ঢুকেই দেখলেন মা চৌকির ওপর বসে, চরণোদ্বয় মেঝেতে নামানো, পায়ের পাতা বেশ শীর্ণ ও ফ্যাকাশে বর্ণ, নীল শিরাগুলিও দৃষ্টিগোচর হচ্ছিল। শুভ সন্ধ্যা রূপা, রুম্পা, সঙ্গীতা, শুভ সন্ধ্যা। কি সুন্দর একটি ছোট ছেলে। অমূল্য কৃষ্ণ প্রথম জয়রামবাটি গিয়েছিলেন শিলংয়ের 2-3 জন ভক্তের সঙ্গে, নিতান্তই কৌতূহলী হয়ে যে মা কেমন তা দেখবার জন্য। দীক্ষা নেবার কোনো চিন্তা ভাবনাই ছিল না। মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই মা ওই যে শিলংয়ের অন্য ভক্তদের সঙ্গে এসেছে অমূল্য, বলছেন, মা কি বাবা, তুমি মন্ত্র নেবে? অপ্রত্যাশিত এরকম জিজ্ঞাসাতে অমূল্য খুবই উৎফুল্ল হলো, কিন্তু হলে কি হবে, বিস্ময়ে নির্বাক হয়ে দাঁড়িয়েই থাকলেন। বুক কাঁপছিল তার, মুখে একটা কথা বেরুচ্ছিল না। কাষ্ঠবৎ অমনি নির্বাক দেখে মা নিজেই আবার বললেন, যাও বাবা, শিগগির স্নান করে এসো, আমি অপেক্ষা করব। যন্ত্রচালিত পুতুলের মতো অমূল্য কাছে কলুপুকুর, সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা ডুব দিয়ে উঠে গা মুছে কাপড় ছেড়েই সোজা আবার মায়ের ঘরে চলে যান। মা তখনও পূজার আসনে প্রতীক্ষারতা।
এবার আমরা অমূল্য কি বলছে সে কথা শুনব। অমূল্য বলছে, শুভ সন্ধ্যা অমিতা, সন্ধ্যা দিয়ে প্রসেনজিৎ পাল, পূর্ণিমা, চিনুদি, শুভ সন্ধ্যা, রূপা, তো আগেই দেখেছি, রুম্পা, সঙ্গীতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, তারপরে অমূল্য বলছে, কিছুক্ষণ মা আমাকে একটি পাশের আসনে বসতে বললেন, কিছুক্ষণ চোখ বুজে রইলেন, তারপর আমার জন্য নির্ণীত মন্ত্রটি কয়েকবার উচ্চারণ করে আঙুলে গণনা করবার পদ্ধতিটিও দেখিয়ে দিলেন। আমি ঠিকমতো বুঝেছি কিনা বোধহয় সে বিষয়ে নিঃসন্দেহ হবার জন্যে আমাকে জপ করতে বললেন। আমার মন্ত্রোচ্চারণ ও অঙ্গুলি গণনা নির্ভুল হয়েছে দেখে খুশি হয়ে মা বললেন, ঠিক হয়েছে, এইটি আর মনে থাকবে না? খুব থাকবে। তারপর কয়েকটি ফল মা আমার হাতে দিয়ে বললেন, ওগুলি আমার হাতে দাও, দক্ষিণা দিতে হয়। আদেশ পালন করলে বললেন, এখন পা ছুঁয়ে প্রণাম করো। আবেগে শ্রীচরণে মাথা রেখে প্রণাম করে উঠতেই বললেন, একটু দাঁড়াও। বলে মায়ের ঘরের উত্তর পশ্চিম কোণে শিকায় ঝোলানো হাঁড়ি থেকে দুটো মোয়া বের করে স্বয়ং দাঁতে কেটে একটুখানি খেলেন। তারপর ওই মোয়া দুটি আমার হাতে দিয়ে বললেন, এখানে দাঁড়িয়ে খেয়ে নাও। এই আমার প্রথম দীক্ষার অভিজ্ঞতা, আমার কিশোর জীবনের অভাবনীয় ঘটনা। অহৈতুকী কৃপার কথা শুনেছি, এ কি তাই? কি জানি, কাঁচ কুড়োতে গিয়ে পরশমণি পেলাম। কোনো অনুরোধ প্রার্থনা কিছুই করতে হলো না। করুণাময়ী কৃপাময়ী জননী স্বয়ং কৃপা করে ডেকে আমায় দীক্ষা দান করলেন। শুভ সন্ধ্যা। এইবার অমূল্য বেশ কয়েক বছর পরের কথা, 13 সালের পর 6 বছর বাদে 19 সালের জানুয়ারিতে আবার কলকাতায় এসেছেন শিলং থেকেই। এবার তখন ওই যে আমরা শুনছিলাম, তখনও তো আমাদের অনেক ভক্ত বন্ধুরা আসেনি, আমরা ছোট্ট করে আরেকবার মনে করে নিই। অমূল্য দাঁড়িয়ে আছে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, আর কিশোর তখন ছিল, 6 বছরে বয়সটাও তো বেড়েছে, একটু বোধবুদ্ধিও হয়েছে, আর প্রবল আবেগ নিয়ে মায়ের দর্শনের জন্য এসেছে। কিন্তু সেদিন দ্বাররক্ষী, সন্ন্যাসী আর ব্রহ্মচারীরা অত্যন্ত কঠোর প্রহরায় নিরত। আর আরেকটা কথাও, 1920 সালেই তো মা দেহ ছেড়ে দিলেন, তো সুতরাং তখন যে অবস্থা শরীরের খুব একটা ভালো নেই তা তো আমরা বুঝতেই পারছি। এদিকে যখন কোনোভাবেই তাকে ঢুকতে দেওয়া হলো না, তখন কিংকর্তব্য বিমূঢ় অমূল্য কৃষ্ণ মায়ের পূজার জন্যে অঞ্জলি ভরা ফুল এবং নয়ন ভরা জল নিয়ে দাঁড়িয়ে রইলেন সেখানে। অন্যদের চোখে তখন কৌতুক, মুখে পরিহাসের হাসি। আবার কে একজন সন্ন্যাসী একটু ভর্ৎসনাও করে বলছেন, পড়াশোনা না করে এরকম হুজুগ করে বেড়ানো কিসের জন্যে? তিরস্কৃত অসহায় অমূল্য কৃষ্ণ বেচারা তখন কেঁদেই ফেলেছেন, দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়েছে গাল বেয়ে। তখনই, ঠিক তখনই ওপর থেকে সেবকের ডাক এলো, অমূল্য কার নাম? কোথায় ছেলেটি? মা ডাকছেন। দ্বার ছেড়ে দিলেন কর্তব্যনিষ্ঠ রক্ষীরা। অমূল্য কৃষ্ণ চোখের জল মুছে ওপরে চলে গেলেন মায়ের কাছে। ঘরে ঢুকেই দেখলেন মা চৌকির ওপর বসে, চরণোদ্বয় মেঝেতে নামানো, পায়ের পাতা বেশ শীর্ণ ও ফ্যাকাশে বর্ণ, নীল শিরাগুলিও দৃষ্টিগোচর হচ্ছিল। কল্যাণীদি একদিন বলেছিলেন না, মায়ের চরণ দুখানি খুব মন দিয়ে দেখি। সুতাপাও বলে, গুরুদেবের চরণ দুটি মন দিয়ে দেখি, যেন ভুলে না যাই, যেন
চোখ বুঝলেই দেখতে পাই। আর মায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটিতে একটা আঙট পরানো আছে, সেটিও কিন্তু ছবিতে স্পষ্ট বোঝা যায়। মুখখানি মায়ের। শুভ সন্ধ্যা নিবেদিতা। সেদিন তৃপ্তির সঙ্গে দেখা হলো, জিজ্ঞেস করছিলাম নিবেদিতা আসেনি, এই তৃপ্তি বলছি, সরি, তৃপ্তিও তো আসেনি, মৌসুমীর সঙ্গে দেখা হলো বেলুর মঠে। তা মায়ের মুখখানি কেমন শুষ্ক লাগছিল, যথেষ্ট রোগাও দেখাচ্ছিল মাকে। চৌকিতে মায়ের ঠিক পিছনেই শুভ সন্ধ্যা, শ্রাবণ, চৌকিতে মায়ের ঠিক পিছনেই রাধু শুয়েছিল, সম্ভবত অসুস্থ। অমূল্য মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে সঙ্গে সঙ্গে দণ্ডবৎ পতিত হলেন। উঠে দাঁড়াতেই মা সস্নেহে কাছে সরে আসতে আজ্ঞা করলেন। কাছে এসো বাবা, কিছু বলবে? অমূল্য কৃষ্ণ ভরসা পেয়ে মায়ের চরণ প্রান্তে নতজানু হয়ে বসলেন এবং মনের কথা কিছু একান্তে নিবেদন করলেন। পরে কি হয়েছিল সে কথা আবারও আমরা অমূল্য কৃষ্ণের কাছেই শুনব। প্রসন্ন মুখে মা কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। ঘরের মধ্যে যে দু একজন ছিলেন তাদেরকে একটু বাইরে যেতে বলে মা আমাকে বললেন, আজ অপর একটি মন্ত্র দিচ্ছি তোমাকে, মন দিয়ে শোনো। এই মন্ত্রটি কখন জপ করবে? আগেরটি 12 বার জপলেই হবে। শুভ সন্ধ্যা মালবিকা। এই বলে মৃদু স্বরে মন্ত্রটি কয়েকবার উচ্চারণ করলেন। এই মহামন্ত্র কর্ণে প্রবেশ করা মাত্র আমার সারা শরীর, সমস্ত মন প্রাণ, সমগ্র অন্তর অপূর্ব পুলকে ভরে উঠল। মনে হলো এই মন্ত্রটির জন্য বহু জন্ম জন্ম ধরে আমি প্রতীক্ষা করছিলাম। যে ফুলগুলি দিয়ে মায়ের চরণ পূজা করেছিলাম সেগুলি কুড়িয়ে নিলাম। দ্বিবিধ মন্ত্র ও জপ রীতি একই আসনে বসেই মা দিয়েছেন। শুনেছিলাম সে কাহিনী শ্রী অমূল্য বন্ধু মুখোপাধ্যায়ের কাছে। আমরা তরুণ বয়সে তার ঘনিষ্ঠ সাহচর্যে যেতে পেরেছিলাম বলেই অনেক একান্ত ঘনিষ্ঠ স্মৃতি তার মুখে শোনার সুযোগ হয়েছিল। পূজ্যপাদ কেদার বাবা, স্বামীজির অন্যতম শিষ্য স্বামী অচলানন্দ, ছিলেন অমূল্য বন্ধু বাবুর জীবনের সখা, উপদেষ্টা ও সুহৃদ। ওই যেমন আমরা বলি ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। কেদার বাবার দ্বারা অনুপ্রাণিত ও আদিষ্ট হয়ে অমূল্য বন্ধু বাবু জয়রামবাটিতে মায়ের দর্শনে গিয়েছিলেন এবং সেখানে সেই প্রথমবারেই মায়ের কাছে দীক্ষা লাভে ধন্য হয়েছিলেন। অমূল্য বন্ধু বাবু বলছেন, আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন, 1323 সালের 29শে ফাল্গুন, সংক্রান্তি। বেলা 11টার সময়ে মায়ের ডাক এলে আমি মায়ের ঘরে প্রবেশ করে তার পাশেই বসলাম। মা আমাকে জিজ্ঞাসা করেন, তোমার কে আছে? আমি উত্তর দিলে মা হঠাৎ খুব গম্ভীর হয়ে যান, অথচ মায়ের মূর্তি খুব করুণা মাখানো দেখেছিলাম। আমাকে তিনি গায়ত্রী জপ করতে বলায় উপনয়নকালে প্রাপ্ত গায়ত্রী মন্ত্র আমি তার সম্মুখে বসে জপ করলাম কিছুক্ষণ। জপ শেষে তিনি জানতে চাইলেন আমাদের বংশ শাক্ত না বৈষ্ণব। উত্তর দিয়েছিলাম যা জানি। আমার উত্তর শুনে মা আমাকে আদেশ করেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুর তুমি আমার ইহকালের ও পরকালের সমস্ত পাপ ক্ষমা করো। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুর তুমি আমার ইহকালের ও পরকালের সমস্ত পাপ ক্ষমা করো। আমি মায়ের আদেশ মতো প্রার্থনা করলাম ঠাকুরের কাছে। এবার
তিনি আমাকে একটি মন্ত্র 12 বার জপ করতে বললেন। আমিও তাই করলাম। তারপর শ্রী শ্রী মা আর একটি মহামন্ত্র আমার কানে বললেন এবং সঙ্গে সঙ্গে জপ প্রণালীও দেখিয়ে দিলেন। বললেন, রোজ সকাল সন্ধ্যায় 108 বার জপ করবে। স্পষ্ট আরও জানিয়ে দিয়েছিলেন, যিনি ইষ্ট তিনি গুরু। এই যে গুরু ইষ্ট অভেদ, আমরা কথাটা যেন পুতুলের মতো বলি, কথা বলা পুতুল, তাকে যা শেখানো আছে, মানে তার ভেতরে মেশিনে যেটা ভরা আছে সে সেটা বলছে, তার সেই চেতনা বা বোধ নেই। এখানেও আমরা শ্রী শ্রী মা আদ্যা শক্তি জগৎ জননী মহামায়া, তিনি, তার শ্রীমুখে এই কথা ব্যক্ত হচ্ছে, যিনি ইষ্ট তিনি গুরু, যিনি ইষ্ট তিনি গুরু, গুরু ইষ্ট অভেদ। এই অনুভূতি তিনি যদি দিয়ে দেন একমাত্র তবেই হতে পারে। আমাদের ক্ষমতা কোথায় সেই সাধন ভজনের? গুরুকে ভালোবাসা। আমরা ইষ্টকে তো দেখিনি, আমাদের এই সীমিত চোখ কান দিয়ে, সীমিত ইন্দ্রিয় দ্বারা তো আমরা দেখতে পাইনি, স্পর্শ করতে পারিনি। গুরুকে আমরা দেখতে পাই, তার কথা শুনতে পাই, তার চরণ স্পর্শ করতে পারি। তিনি আমাদের স্পর্শ করে আশীর্বাদ করেন। তার হাসি, তার কথা আমাদের ভিতরে এক অপূর্ব আলোড়ন জাগায়, অর্থাৎ আমাদের ভিতরে সেই ইষ্ট, স্বয়ং ইষ্ট একটু একটু করে যেন ফুটে ওঠেন। মা, স্বয়ং মা বলছেন, যিনি গুরু তিনি ইষ্ট। এখানে আশ্চর্য কাণ্ড হচ্ছে এই যে আমি যে ব্রাহ্মণের ছেলে তা মা জানতেন না। আমার গলার পৈতেও তো সম্পূর্ণ ঢাকা ছিল, বাইরে দেখা যাচ্ছিল না। অথচ অবাক ব্যাপার, মা আমাকে গায়ত্রী জপ করতেই আদেশ দিয়েছিলেন। আজকে আমাদের এটা ভুলে গেলে চলবে না। আজকে আমরা এই সমস্ত ঘটনার এপারে দাঁড়িয়ে আছি, সমস্ত ঘটনার এ প্রান্তে দাঁড়িয়ে, কালের যে দূরত্বে দাঁড়িয়ে আছি, সমস্ত ঘটনা ঘটে যাবার পর আমরা তার যে একটা কি বলবো অনুরণন, সেটা তো আমরা অনুভব করছি। কিন্তু সেই সময় সেই অবস্থায় কজন বুঝতে, জানতে, চিনতে পেরেছিল? তাই তাদের কিন্তু এটার মনে হওয়াটাই স্বাভাবিক। এই ইম্প্যাক্টটা আমরা যেটা পাচ্ছি তখন কিন্তু সেটা চট করে সহজে হতে চাইতেও হতো না। তাই তো তিনি বলছেন, ততোধিক অবাক না, বলছেন অবাক ব্যাপার, মা তো আমাকে গায়ত্রী জপ করতেই আদেশ দিয়েছিলেন। আমার গলার পৈতে তো সম্পূর্ণ ঢাকা ছিল, বাইরে দেখা যাচ্ছিল না। আমি যে ব্রাহ্মণের ছেলে তা তো মা জানতেনই না। ততোধিক তাজ্জব ঘটনা, আমি শৈশবে স্বপ্নে একটি মন্ত্র লাভ করেছিলাম, কিন্তু সে কথা কাউকেই আমি জানাইনি কখনো, মাকেও ঘুণাক্ষরে জানতে দিইনি। এত গোপনীয় যে আমি জানতাম সেই মন্ত্রটি। বিস্ময়ে স্তম্ভিত হয়েছিলাম। আমার স্বপ্নে পাওয়া সেই মন্ত্র মা কেমন করে জানলেন? আমাকে সেই স্বপ্নের মন্ত্রটি সর্বপ্রথমে 12 বার জপ করতে নির্দেশ দিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের অন্তর্যামিত্ব অনুভব করে আমি রোমাঞ্চিত বোধ করেছিলাম সেদিন। দীক্ষার পরে মনে আনন্দ আর ধরছিল না, ভাবতে লাগলাম জন্ম সার্থক। অমূল্য বন্ধুবাবু এভাবে তার দীক্ষার স্মৃতি আমাদের কাছে আবেগোচ্ছল ভাষায় কতবার ব্যক্ত করেছেন। দীক্ষার পরে মায়ের প্রসাদ ধারণ করে ওই দিনই তিনি কামারপুকুরে গিয়েছিলেন, সেখান থেকে কলকাতায়। সে মধুর স্মৃতিও এখানে আমরা একটু স্মরণ করব। অমূল্যবাবুই আমাদের বলছেন, অমূল্য বন্ধুবাবু। বেলা 2টোর সময় মায়ের কাছে বিদায় নিতে গেলাম। মনে পড়ে মা বলেছিলেন,
ওখানে শিবু আছে, রঘুবীরকে কিছু ভোগ দিও। রাত্রিতে গুরুগৃহে বাস করে সকালে কলকাতায় রওনা হবে। খুব সাবধানে যাবে, তুমি ছেলে মানুষ কিনা। মঠে গিয়ে বাবুরামকে আমার স্নেহাশীর্বাদ জানাবে। আমি তার পাদোদক ও মিছরি প্রসাদ চেয়ে নিয়েছিলাম সঙ্গে রাখবো বলে। তার শ্রীচরণে মাথা রেখে মনে মনে প্রার্থনা করেছিলাম, মা, তোমার ভুবনমোহিনী মায়াতে যেন মুগ্ধ না হই। কারণ আমরা যত যাই ভাবি না কেন, তিনি অঘটন ঘটন পটীয়সী। কখন কাকে যে কিভাবে তিনি দূরে আবার খেলায় ভুলিয়ে দেবেন, তার কাছ থেকে সরিয়ে নিয়ে, তা তো আমরা জানি না। তাই তার প্রার্থনা, মা, তোমার ভুবনমোহিনী মায়াতে যেন মুগ্ধ না হই, আর তোমার পাদপদ্মে যেন ভক্তি থাকে। মা কিন্তু আমার মনের নীরব প্রার্থনা নিশ্চয়ই শুনেছিলেন। মুখে যদিও কিছু বলেননি, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম তিনি অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকেছিলেন। পূজনীয় মাস্টারমশাই পরে শুনে বলেছিলেন, সদানন্দ সুখে ভাসে, শ্যামা যদি ফিরে চায়। সদানন্দ সুখে ভাসে, শ্যামা যদি ফিরে চায়। কলকাতায় ফিরে কয়েকদিন বাদে মঠে গিয়ে পূজনীয় বাবুরাম মহারাজকে মায়ের আশীর্বাদের কথা নিবেদন করলাম। সে এক দৃশ্য বটে। বাবুরাম মহারাজ শুনেই কি আর বলবো, কৃপা 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 মুখে উচ্চারণ করতে করতে হাতে কর গণনা সহ জপ করতে লাগলেন। পরে মায়ের কথা বলতে তিনি মেতে উঠলেন একেবারে। আমাকে বলেছিলেন, মায়ের কৃপার কথা যেন তোর মনে থাকে, বেঈমান হোসনি। মা যে কি বস্তু পরে বুঝবি, এখন আমাদের কারও বোঝবার শক্তি নেই। তিনি কালে তোদের কৃপা করে বোঝাবেন। এখন কেবল তার কৃপার কথা স্মরণ করে যা। আহা, লোক কল্যাণের জন্যে তিনি কি না করেছেন। দেহের একটুখানি বিশ্রাম পর্যন্ত বিসর্জন দিয়েছেন। আমার তখন মনে হয়েছিল শ্রী শ্রী মাই যেন তার আপন মাহাত্ম্য শোনাবার উদ্দেশ্যেই আমাকে পূজনীয় বাবুরাম মহারাজের কাছে পাঠিয়েছিলেন। ধন্য মা, ধন্য মা, ধন্য তোমার অহৈতুকী কৃপা। কলিকালে তুমি জীবের একমাত্র আশ্রয়স্থল। সাধে কি পূজনীয় নাগমশাই বারবার বলতেন, বাবার চেয়ে মা দয়াল, বাবার চেয়ে মা দয়াল। এই কথাগুলো না শোনবার পর মনে হয় না যে আরো নতুন কিছু কথা শুনি। এই কথাগুলো শোনবার পর চুপটি করে মনে হয় শুধু মায়ের মুখের দিকে চেয়ে বসে থাকি। আর আজকে আমাদের অনেকজন ভক্ত বন্ধু একসঙ্গে আছে, ইচ্ছেও আছে একটু লিখে সকলের সঙ্গে ভাগ করে নেব। তাও একটু বলি, গতকাল আমাদের মাতৃমন্দিরে যাওয়ার কথা, আজকেই আবার মায়ের কথা। এই মায়ের কথা বলতে বলতে মনটা একদম নির্জন হয়ে যাচ্ছিল। খালি মনে হচ্ছিল সেই আলপনা, শ্রাবণী, মণিদীপা, ওদের সকল বাড়ির লোকজন সবাই রয়েছে, ভাই বোন, আত্মীয় পরিজন, কিন্তু সকলের মধ্যে কি এক অপূর্ব প্রসন্নতা। সে প্রসন্নতা আকাশের অস্ত সূর্যের আলোর সঙ্গে অদ্ভুতভাবে মিশে যাচ্ছিল। ওরা ক্লান্ত ছিল, কিন্তু হলে কি হবে, সেই ক্লান্তি ছাপিয়ে হেসে উঠছিল ওদের আনন্দ। আরো একটা কথা, চারিদিকে থম ধরে আছে আমের মুকুলের সুগন্ধে। আমাদের এখানে তো অনেক গাছপালা আছে, কলকাতা শহর হলেও এখনো সে তার লালিমা লাবণ্য হারিয়ে ফেলেনি পুরোটা। 5টা বড় বড় দিঘি আছে, অনেক গাছ আছে, তা লোকের বাড়িও আছে, শুধুই ফ্ল্যাট তা না।
তা সেই জন্য আনাচে কানাচে এখানেও আম গাছ দেখতে পাওয়া যায়, গাছে ভরে ভরে মুকুল এসেছে, কিন্তু এমন থম ধরা আমের মুকুলের সুগন্ধ এ বোধহয় সেই শান্তিনিকেতনে পেয়েছিলাম বহুকাল আগে, কামারপুকুর জয়রামবাটিতে পেয়েছি, আবারও গতকাল পেলাম। আর কল্যাণীদি তাই প্রথমে বুঝতে পারিনি, অনেক সময় আজকাল তো মানুষের শরীর বড্ড ভঙ্গুর হয়ে গেছে, এই গন্ধে কল্যাণীদির খুব দম আটকানো লাগছিল, যেমনটি হয়েছিল পারমিতার। পারমিতা, আমি আর রূপাও ছিল, মধুরিমাদি এসছিল, আমরা সবাই রূপশ্রীর বাড়ি গিয়েছিলাম। ওখানেও ওই ধূপের গন্ধে পারমিতার এত শ্বাসকষ্ট হতে শুরু করলো যে সঞ্জীব মানে পারমিতার হাজব্যান্ড, তিনি গিয়ে ওষুধের দোকান থেকে ইনহেলার এনে দিলেন এবং পারমিতাকে ঘরের বাইরে বসে শুনতে হলো। তো সেই বলছি, শুভ সন্ধ্যা রূপা, ছবিদি, মিনুদি, শুভ সন্ধ্যা। তো ঠিক সেই রকম কালকে কল্যাণীদিরও একটু কষ্ট হচ্ছিল বটে, তারপর আবার গাড়িতে বসে ঠিক হয়ে গেল। তা সেখানে ওদের কি সুন্দর পুকুর, আর পুকুরের মধ্যে দিয়ে, পুকুরটা নাকি গরমকালে শুকিয়ে যায়। আমি তো যেটুকু দেখেছি, আমার হাজব্যান্ড আর আমার পুত্র এরা কত গল্প করেছে, শ্রাবণীর ভাইয়ের সঙ্গে আমাদেরও ভাই কত গল্প করে এসেছে। শ্রাবণীর বাবা এই গল্প আমার আগেও শোনা ছিল, কিন্তু কাল মায়ের মন্দিরে গিয়ে আর আমার উৎসাহ হচ্ছিল না ওনার ওই রেলগাড়ি দেখবার, কিন্তু সত্যিই দেখবার মতো, গুল্লু একেবারে পুঙ্খানুপুঙ্খ ছবি তুলে এনেছে। আর তপন তো বারবার, আহারে নিবেদিতা, হ্যাঁ ভারতীদি, আবার তাতে পারমিতা বলছে প্রকৃতির এমনই নিয়ম, আম গাছে যখন বেশি মুকুল আসে সে বছরই আবার কালবৈশাখী বেশি হয়, আমের মুকুল ঝরে যায়। তা এইবার আমরা সেই জন্য আর ওইটি বোধহয় তখন অত দেখার তাগিদ অনুভব করিনি, কিন্তু পরে ছবিগুলো নিরীক্ষণ করতে করতে এটাই মনে হচ্ছিল যে আজ থেকে কত বছর আগে, 80 বছর আগে কি 75-80 বছর আগে ছোট্ট ছেলেটি ওই গ্রামের মধ্যিখান দিয়ে যে রেল লাইন গেছে, আমার হাজব্যান্ডই বলছিল সেই রেল লাইনে অপু দুর্গার রেলগাড়ি দেখার মতো, উনিও অবাক বিস্ময়ে সেই রেলগাড়ি দেখতেন, আর দেখতে দেখতে এমনই তার মনের ভেতরে এক কল্পনা এবং উদ্দীপনা মিশ্রিত হয়েছিল যে সেই মডেলটি উনি তৈরি করেছিলেন, যেটি কিনা দিল্লিতে এই রেলওয়ের তরফ থেকে পাঠানো হয়েছিল মিউজিয়ামে রাখার জন্য। তো যাই হোক, তারপরে আবার আমরা প্রসাদ খেলাম। সবচেয়ে বারবার আজকেও দুপুরবেলাও খেতে বসেও বারবার ওই কথাই আসছিল, কি মিষ্টি সুন্দর চাল, ঘরের চাল তো, জমির চাষ করা, তার স্বাদই আলাদা। তখন বারবার বলছে ছাদে একটু ধনেপাতা হয়েছে, তাই মনে হচ্ছে কি অমৃত কি অমৃত, সে ধনেপাতা যাতেই দেওয়া হচ্ছে তারই স্বাদ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সত্যি তাই, এই যে মানুষের অনাড়ম্বর জীবন, শপিং মল নেই, রেশারেশি নেই, কিটি পার্টি নেই, সাজ পোশাকের একটা বাহ্যিক দেখনদারি নেই, এসব কিছুই নেই, শুধু এই প্রকৃতির মধ্যে দিয়ে দিনগুলো কাটানোর একটা অদ্ভুত মাধুর্য আছে। প্রকৃতির এই কথাটি রবীন্দ্রনাথেরই কথা, সেই জন্য তিনি তার স্ত্রী পুত্র কন্যাদের শান্তিনিকেতনে নিয়ে গিয়ে রেখেছিলেন। অর্থাৎ এই ইটকাট পাথরের মধ্যে, আর তখনকার কলকাতা তো এখনকার মতো নয়ই, তাতেই তার মনে হয়েছিল যে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ বাঁচতে পারে না, কারণ সেও তো প্রকৃতিরই অন্তর্গত। তাই যত সে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তত তার ভিতরের রসটা শুকিয়ে যেতে থাকে। কিসের? প্রাণের রসটা। কালকে আমরা প্রাণের রসে, প্রাণের প্রাচুর্যে, হ্যাঁ নিশ্চয়ই মেসোমশাই প্রাইজও পেয়েছেন, এখন তার 95 মতন বয়স, এই বয়সে এখনো তিনি
কি সুন্দরভাবে কর্মক্ষম রেখেছেন নিজেকে। এবং এটা আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে যে ভাই বলেছে নাকি, মানে আমাদের শ্রাবণীর ভাই, যে উনি শুধু ঠাকুরের গান শোনেন আর নিজের একটা, এটা শ্রাবণীও গল্প করেছিল, নিজের একটা ছোট্ট ঘেরাটোপ বানিয়ে নিয়েছেন তার বাইরে সংসারে। এত বছর ধরে কম তো আত্মীয় পরিজনের প্রবাহ যায়নি, তার সঙ্গে আর তিনি নিজেকে জড়াতে চান না। তো এই ভাবটাই কালকে এত ভালো লেগেছিল, আজ সকাল থেকে আর কিচ্ছু করতে ইচ্ছে করেনি, শুধু ওই গুনগুনটা মনের মধ্যে লেগেছিল, মেখেছিল। আর তারপর এই আজকে সকলের সঙ্গে এইটা ভাগ করে নেবার পর যেন একটু মনে হচ্ছে তাই তো আবারও আমরা একদিন সবাই মিলে যাব। আমার বর তো বারবার বলছে কখন যাওয়া যায় বলো তো, আর নেমন্তন্নের অপেক্ষা নয়, আমরাই ঠিক করছি কখন যাওয়া যায়, গরমকালে বেশি ভালো না শীতকালে। আমি আর বলিনি, বর্ষাকালে কিন্তু আরো এক অপূর্ব আনন্দ থাকে গ্রামের বাড়িতে বর্ষা দেখার। তো যাই হোক, এখন আলপনার সেই বিকেল হয়ে আসছিল যখন আজকে ঠিক ওই 5টা 5:30 আলপনার ওই বাগানটির কথা মনে পড়ছিল। সে একেবারেই মানে ফুলে ফুলে ছয়লাপ, অথচ খুব যে নিখুঁতভাবে সাজানো গোছানো তা নয়, মানে ফুলের মানে রং, রস, মাধুর্য ধরনীর বুক থেকে যেন উপচে উঠেছে। আর সেইখানে সেই পুকুরের ধারে ছোট্ট মন্দিরটি, সে তো শুভ্র, এত সুন্দর তার আঙ্গিক এবং কাঠামো, তার ভেতরে ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব বসে আছেন। আর সেখানে গিয়ে আমাদের নিঃশব্দে নিজেকে সঁপে দেওয়া, যে যত কোলাহল যত যাই থাক না কেন, তোমার চরণ দুটির সঙ্গে আমার একান্ত একান্ত ভালোবাসা, একান্ত সম্পর্ক। ভগবানের চরণে ভক্তেরই যে একমাত্র ভক্তেরই যে অধিকার। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।